মুক্তিযুদ্ধ কোটায় গত 15 বছরে নিয়োগ দেওয়া হয়েছে 89,286 জন। আর অভিযোগ এসেছে কোনো রকম বিজ্ঞপ্তি ছাড়া গত 1 বছরের কম সময় ধরে নিয়োগ দেওয়া হয়েছে 68,277 জন। কিসের সুপারিশে, কিসের কোটায়? জুলাই আন্দোলনের কোটায়? নিয়োগ বিজ্ঞপ্তি কিংবা কোনো পরীক্ষা ছাড়াই 150 জনকে রাতারাতি বিভিন্ন জোনে চাকরি দিয়েছে ঢাকা ওয়াসা। দেশ টিভির হাতে আসা তালিকা বলছে, যার পুরোটাই হয়েছে বিভিন্ন জনের রেফারেন্সে। বেশিরভাগ সুপারিশ আছে পিএস আর এপিএস মোয়াজ্জেমের নামে। বাদ পড়েননি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করাও। 6 জনের নিয়োগ দেওয়া হয়েছে সমন্বয়ক তৌহিদের সুপারিশে। সমন্বয়ক নুসরাত তাবাসসুম ও নাজমুলের নামও আছে রেফারেন্স দাতার তালিকায়। খান জসিম, যিনি কিনা জুলাই আন্দোলনের একজন যোদ্ধা, তিনি নুরুল হুদাকে জুতা পিটানো নিয়ে যা বলেছেন, আমি জুলাইয়ে পুলিশ পিটিয়েছি, আমি ধানমন্ডি 32 ভেঙেছি, আমি নুরুল হুদাকে জুতা মারাছি, আমি জসিম স্বৈরাচারে কোনো কুলাঙ্গারকে পাইলে জুতা মারবো, সাহস থাকলে আমাকে মব বলে গ্রেফতার কর সুশীলের বাচ্চারা। মীর জাফরেরা কখনো দূরে থাকে না। মীর জাফরেরা আপনার আশেপাশে ঘুরতে মেরে আছে, যারা এখন এমন রূপ ধারণ করছে যেটি হয়তো আপনি বুঝতে পারছেন না। আমরা সেই 75 দেখেছি বঙ্গবন্ধুর কত কাছে এই মোস্তাক ছিল। আরে এডিটর, এই ভিডিও দিলে কিসের জন্য এখানে? তুমিও মজা নিচ্ছ? আমি দুঃখিত, এই ভিডিওটি আমার এডিটর এখানে অ্যাড করেছে, সেও মজা নিচ্ছে। কি তুমি কি বোঝাতে চাচ্ছ? খান জসিম কিসের জন্য সাজিশকে জুতা মারলো না? এটা এখানে আনবে না, এটা এখানে আনবে। আমি দুঃখিত এই ভিডিওটির জন্য, যদিও আমার এডিটর এই ভিডিওটি এখানে অ্যাড করেছেন। চলুন আমরা ভিডিওর মেইন টপিকে চলে যাই। নুরুল হুদা একজন দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা, যিনি এদের স্বাধীনতার জন্য অবদান রেখেছেন। তাকে এভাবে অপমান কখনোই গ্রহণযোগ্য নয়। একজন মানুষ তার জীবনচক্রে ভালো এবং খারাপ দুটি করতে পারেন। তার ভুলের জন্য প্রশাসন রয়েছে। তাকে এভাবে জুতা দিয়ে অপমান করা কখনোই গ্রহণযোগ্য নয়। তার সম্পূর্ণভাবে আপনারা বুঝতে পারবেন যদি কণ্ঠশিল্পী ফারজানা ওয়াহিদ শায়ানের পোস্টটি দেখতে পারেন। তার পোস্টের লিঙ্ক আমি কমেন্টে দিয়ে রাখবো, আপনারা চাইলেই ভিজিট করে আসতে পারবেন। চলুন ছোট্ট একটি ভিডিও ক্লিপের মাধ্যমে দেখে আসি জুলাই আন্দোলনে সামনে আসা কিছু নামদারি নেতার বিতর্কিত কার্যকলাপ। জুলাই আন্দোলনে নিহত ও আহতদের তালিকা করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তাদের দেওয়া হয়েছে আলাদা পরিচয়পত্র, কিন্তু এরই মধ্যে ভুয়া জুলাই যোদ্ধা পরিচয়ে সেসব সুযোগ সুবিধা নেওয়া এবং আহতদের হাসপাতাল দখলের খবর এসেছে গণমাধ্যমে। বিশ্লেষকরা বলছেন, যথাযথভাবে পুনর্বাসন না করে ঢালাওভাবে সুযোগ সুবিধা দেওয়া হলে তা মুক্তিযোদ্ধা কোটার মতোই অপব্যবহারের সুযোগ তৈরি হবে। মানে সিরিয়াসলি, কোনোভাবে এই হাসপাতালগুলোর নাম যদি জুলাই হোটেল নামকরণ করা হতো, তাহলে তাদের বাপদাদা সম্পদ হয়ে যেত, তখন আর থাকতে কোনো সমস্যা হতো না তাদের জন্য। আমরা বলি 71 সালে 30 লাখ লোক মারা গেছে, তাদের স্বজনদের জন্য আমরা কি করেছি? এরপরে যে গত 50 বছর ধরে নানান গণতান্ত্রিক আন্দোলনে অনেকেই তো নিহত হয়েছে, তাদের পরিবারের লোক। তো সুতরাং আমরা যারা অতীতটাকে অস্বীকার করে শুধু জুলাই নিয়ে পড়ে আছে, তারা এটা নিয়ে বাড়াবাড়ি করতে হবে। সরকারের দায়িত্ব তো সব নাগরিকদের উপর, গুটি কয়েক লোকের জন্য তো না। তো সেটা এক জিনিস, কিন্তু ওই যে আবার কোটা ভিত্তিতে চাকরি দেওয়া, ভাতা দেওয়া, এইটা তো কোনো মানে এগুলো তো হচ্ছে আবার যে আগে পথেই ফিরে যাবে। 2025-26 অর্থ বছরের বাজেটে জুলাই নিহতদের পরিবার ও আহত ব্যক্তিদের জন্য 405 কোটি 20 লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এই হান্নান মাসুদ প্রতিনিয়তই কারো না কারো ভুল ধরে আসছেন, কিন্তু তিনি যে বিতর্কিত কাজ এবং যে ভুলগুলো করছেন তা কখন শুধরাবেন? কখনও তিনি ভিআইপি গাড়ি বহরে হাজার হাজার মোটরসাইকেল নিয়ে শুডাউন দিচ্ছেন। এত টাকা তিনি কোথায় পেলেন? একজন সাধারণ ছাত্র যিনি কিনা জুলাই আন্দোলন করেছেন, তিনি এত টাকার মালিক কোথায় থেকে হলেন, যার জন্য তিনি ভিআইপি গাড়ি নিয়ে হাজার হাজার ছাত্র নিয়ে শুডাউন দিচ্ছেন? কখনো আবার তিনি নদী ভাঙনের ফলে সেই নদী পরিদর্শনের জন্য নদীর শেষ মাথায় একদম যেখানে ভেঙে শেষ হয়ে গেছে ঠিক সেখানে গিয়ে মানুষ নিয়ে জড়ো হয়ে বসছেন। এটা কোন ধরনের হাস্যকর বিষয়? তিনি কি নদীর কাছে গিয়ে বলছেন, এই নদী তুই কি আমাকে চিনিস? আমি জুলাই আন্দোলনের সৈনিক, যদি আর নদী ভাঙবে তাহলে তোকে স্বৈরাচার আখ্যা দিয়ে এই দেশ থেকে বাহির করে দেবো। হান্নান মাসুদ, নদী কিন্তু আপনার এই আন্দোলনের দ্বার দাঁড়বে না। যখন আসবে তখন সব কিছু নিয়ে যাবে। যদি এটা বলি, আমি আপনাকে ওপেন চ্যালেঞ্জ করতেছি, এটা যদি বলি সাংবাদিকতা ছেড়ে দিবেন আপনি আরেকবার গিয়ে ভিডিওটা শুনবেন। লেকিন 1 সেকেন্ড, ইয়াং জেনারেশন একটা গ্রুপ করতে হবে, 2-4টা ফেক আইডি দিয়ে এলাকার বড় বড় সকল নেতাদের মুখ উন্মোচন করতে হবে। একদম ইन्होंने वक्त बदल दिया जज्बात। আহত ভাইরা এখনো হসপিটালে আছে, শহীদ ভাইরা এখনো কাতরাচ্ছে। লেকিন 1 সেকেন্ড, শহীদ ভাইরা এখনো কাতরাচ্ছে। মানে কি দেশটাকে একটি সার্কাজমে পরিণত করেছেন এই মানুষগুলো। দেখুন, আমরা চাই দেশে তরুণ নেতৃত্ব আসুক, কিন্তু তরুণরা যদি এভাবে ভুল করেন তাহলে তাদের নিয়ে দেশটি কতটুকু এগিয়ে নিয়ে যেতে পারবেন? তাদের এই কার্যকলাপ থেকে আপনি কতটুকু নিশ্চিত হতে পারবেন তারা দেশের মধ্যে দুর্নীতি করছেন না? তাদের এই কার্যকলাপ থেকে আপনি ঠিক কতটুকু নিশ্চিত হতে পারবেন তারা শুধুমাত্র নিজের জন্য কাজ করছেন না? এখন পর্যন্ত দেশের মধ্যে কোন হানাহানি প্রতিনিয়তই আমরা দেখতে পাচ্ছি। দেশের প্রতিটি স্থানে প্রতিদিন
হত্যা হচ্ছে, দর্শন হচ্ছে, তার এখনও কোনো প্রতিরোধ আমরা দেখতে পাচ্ছি না। যদিও এই হত্যা বা দর্শন যখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় তখন তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়। সুতরাং এর মানে কি? এটি তো আওয়ামী লীগ সরকারই করতো। যখন কোনো কিছু ভাইরাল হতো তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারও অ্যাকশন নিত। তাহলে আওয়ামী লীগ সরকার এবং তাদের মধ্যকার কাজের মধ্যে ফারাক কতটুকু? এনসিপি নেতা তুষারের বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন অন্য একজন নেত্রী নীলা, হোয়াটসঅ্যাপটা সিগনালে আসো, দেন আমি সিগনালে যাই। সিগনালে যাওয়ার পরে বলতেছে তোমাকে আমি একটা কথা বলবো, এটা তুমি কাউকে বলবে না, প্রমিস। আমি বললাম প্রমিস। আমি ভাবছি আমাদের পলিটিক্যাল কোনো আলাপ, প্রমিস। তারপর আমাকে এই শব্দটা বললেন, এই প্রপোজটা করলেন। আমি প্রথমে আমার যে দলের প্রধান, আমি তাকে বিষয়টি স্ক্রিনশটটি দেখিয়েছি। তিনি আমাকে যে পন্থা অবলম্বন করতে বলেছিলেন সেটা আমি নিষ্ঠার সাথে করেছি, সময় মতো করেছি। তারপরে তারা এটা আমলে নেয়নি। একটি মজার তথ্য জানিয়ে রাখি, 2025 সালের 20 জুন সুইজারল্যান্ডের সুইস ব্যাংকের তথ্য মতে 2024 সালে বাংলাদেশের নামে সুইজারল্যান্ডের ব্যাংকে জমা হয়েছে সুইজারল্যান্ডি কারেন্সিতে প্রায় 589.54 মিলিয়ন CHF, যা বাংলাদেশি টাকায় মূলত প্রায় 9,000 কোটি টাকার সমান, যা 2023 সালের CHF এর তুলনায় প্রায় 33 গুণ বৃদ্ধিপ্রাপ্ত। এবং অর্থবিদ্যা মনে করছেন 2025 সালে তা হতে পারে 940 থেকে 960 মিলিয়ন CHF, যা প্রায় 1 বিলিয়ন USDর উপরে। কল্পনা করতে পারেন বাংলাদেশের বর্তমানে তো আওয়ামী লীগ নেই, তাহলে এই টাকা কারা পাঠাচ্ছেন? তাহলে কি যারা ক্ষমতায় রয়েছেন তারা বর্তমান সময়ে দাঁড়িয়ে দুর্নীতি করছেন এবং এই দুর্নীতি টাকা সুইজারল্যান্ডের ব্যাংকে যাচ্ছে? দেখুন, এটি অবৈধ টাকা কি বৈধ টাকা তা এই মুহূর্তে বলা সম্ভব নয়। এই আসিফ মাহমুদ ভুঁইয়াকে নিয়ে যত বিতর্ক, কখনো তিনি উত্তরবঙ্গে হেলিকপ্টারে করে সফরে যান, কখনো তার বাবার ঠিকাদারি লাইসেন্সের খবর তিনি জানেন না, কখনো তার সহযোগী দুর্নীতির খবর তিনি জানেন না। কিছুদিন পূর্বে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে তার কাছে অস্ত্রের ম্যাগাজিন পাওয়া গিয়েছে। একজন মানুষ তার ব্যক্তিগত নিরাপত্তার জন্য তার কাছে লাইসেন্সকৃত অস্ত্র রাখতেই পারে, এটি স্বাভাবিক। দেশের একজন উপদেষ্টা শুধুমাত্র নিজের নিরাপত্তার জন্য লাইসেন্সকৃত অস্ত্র নিয়ে ঘুরছেন। দেশের সাধারণ মানুষ যারা কিনা দুবেলা দুমুঠো খাবার খেতে পারেন না, তারা তাদের নিরাপত্তার জন্য কি নিয়ে ঘুরবে? এটি কি সাধারণ মানুষের সাথে বৈষম্য হচ্ছে না? কিছুদিন পূর্বে এই আসিফ মাহমুদের APS মোয়াজ্জেম হোসেনের দুর্নীতি তথ্য বাহির হয়ে আসে। এই প্রশ্ন কি এখান থেকে আসে না? আপনি সরকারের একজন উপদেষ্টা, আপনার APS এত বড় দুর্নীতি করে, আপনি তার খবর রাখতে পারেন না। আপনার সাথে কারা রয়েছে, তারা ঠিক কতটুকু সৎ মানুষ তা আপনি জানেন না। আপনি কিভাবে এই দেশের মানুষের খবর রাখবেন? অর্থাৎ রাজনীতির নীতি নিয়ে যারা কথা বলেন, রাজনীতিতে আসার পূর্বে প্রতিটি ব্যক্তি একজন মহাত্মা গান্ধী, প্রতিটি ব্যক্তি একজন নেলসন ম্যান্ডেলার মতো কথা বলে থাকেন। যখন তারা রাজনীতিতে আসেন তখন সেই ব্যক্তির উল্টো পিঠ আমরা দেখতে পারি। একজন ভালো মানুষ যখন ক্ষমতায় আসেন তাকে নষ্ট করার একমাত্র পথ হচ্ছে টাকা। আমি বলি নাই, দিলদার সাহেব বলেছেন। ইমানদার মানুষকে 2 নম্বর কাজ করাতে হলে প্রথমে তার চরিত্র নষ্ট করতে হয়। এই চরিত্র নষ্ট করার জন্য চাই টাকা, মাল। দেখুন, বাংলাদেশের রাজনীতিতে একটি দল যখন ক্ষমতায় আসে তখন বিপক্ষ দলের নেতৃবৃন্দদের নির্যাতন করতেই তাদের 5 বছর চলে যায়। তখন বিপক্ষ দল যখন 5 বছর পর আবার নির্বাচনে আসেন, তারা যখন ক্ষমতায় আসেন তখন বিপক্ষ দলের নেতৃবৃন্দদেরকে তারা নির্যাতন শুরু করেন। 5 পদ দিয়ে আমাদের দেশের সাধারণ মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। সেই সাথে আমাদের দেশ উন্নয়ন থেকে বঞ্চিত হয়ে আসছে। 1971 সালে স্বাধীনতা আসার পর এদেশের মানুষ এখনও দুবেলা দুমুঠো খাবার খেতে পারে না। এদেশের মানুষ যারা গরিব তারা এখনও গরিব রয়েছে, যারা মধ্যবিত্ত তারা কোনো রকমে চলতে পারছে, যারা উচ্চবিত্ত তারা শুধু বিলাসিতার মধ্যেই মগ্ন রয়েছে। আমাদের দেশে চিকিৎসার অভাব রয়েছে, খাদ্যের অভাব রয়েছে, পড়াশোনার অভাব রয়েছে। মানুষ সুন্দরভাবে জীবনযাপন করতে পারছে না, বাসস্থানের অভাব রয়েছে। আমাদের দেশের যে কোনো সরকারই আমাদেরকে কি দিতে পেরেছেন? শুধুমাত্র পলিউশন আর পপুলেশন ব্যতীত। সুতরাং এখন জনগণকে কথা বলতে হবে, দেশের জন্য, দেশের মানুষের জন্য। তবে আমরা যারা জনগণ আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, যখন কোনো একটি রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তখন তাদের পা চাটা আমাদেরকে বন্ধ করতে হবে। আমাদের অবস্থা হচ্ছে এরকম, কোনো একটি রাজনৈতিক দল যখন ক্ষমতায় আসবে আমরা তাদেরকেই খুব ভালো গুণগান করি, তাদের বিপক্ষে কখনো কথা বলি না। যখন তারা ক্ষমতা থেকে চলে যাবে তখন তাদের যত ধরনের দুর্নাম ছিল তা বাইর হয়ে আসবে। আমরা যতক্ষণ প্রতিহিংসার রাজনীতি বাদ না দিয়ে প্রতিযোগিতা রাজনীতিতে আসতে না পারছি ততদিন এদেশের কোনো রাজনৈতিক দলই বাংলাদেশের উন্নয়ন করতে পারবে না। না পারবে বিএনপি, না পারবে আওয়ামী লীগ, না পারবে জামাত শিবির, না পারবে এনসিপি। কোনো রাজনৈতিক দল করতে পারবে না। প্রত্যেকের মধ্যে প্রতিহিংসা রয়েছে। চলুন আমরা এই প্রতিহিংসা থেকে বেরিয়ে প্রতিযোগিতা রাজনীতি করি, তাহলে আমাদের দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাবে, সাধারণ মানুষ তাদের অধিকার পাবে।